গল্পের শুরুতে আমরা ড্যানবি নামের এক তরুণীর সাথে দেখা করি। আমি একটা মেয়েকে দেখতে পাচ্ছি যে বেশ বিরক্ত দেখাচ্ছে। সে মনে মনে প্রার্থনা করছিল যে যথেষ্ট হয়েছে, আমি এখান থেকে যে কোনোভাবে উধাও হয়ে যেতে চাই। তারপর তার চোখ পড়ল একটি গর্তের ওপর, যেখানে বৃষ্টি হচ্ছে। কূপটি জলে পূর্ণ ছিল। ড্যানবি এর কাছে গেল এবং যখন আমি তার দিকে তাকালাম, তখন আমি জলে কিছু অদ্ভুত মানুষ দেখতে পেলাম। তাকে পোশাক পরা অবস্থায় দেখা গেছে, বৃষ্টির জন্য সেজে গুজেছিল। তারা তার জন্য প্রার্থনা করছিল। তারা বলল, গত 3 বছর ধরে বৃষ্টি হয়নি, মানুষ খরায় মারা যাচ্ছে। তারপর হঠাৎ করেই ড্যানবি পানিতে ঝাঁপ দিল এবং সে সোজা সেই জায়গায় চলে গেল যেখানে তারা ছিল। তারা বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। এটা দেখে সে অবাক হয়ে গেল এবং তাদের জিজ্ঞাসা করতে লাগলো, তুমি রাজা রানীর কোনো সিরিয়ালের? তুমি গুলি করছো তাই না? কিন্তু সেখানকার মানুষগুলো রাজার কাছে তার কাজগুলো খুবই অদ্ভুত মনে হলো। সে একটু ঘাবড়ে গেল এবং রেগে জিজ্ঞেস করতে লাগলো, তুমি ডাইনি নও তাই না? ড্যানবি একটু বলল, আমি ভয়ে ভয়ে বললাম যে আমি ডাইনি বা ডাইনি নই, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে। আমি তাই বছরের পর বছর ভাষা অনেক পরিবর্তিত হয়। তার কথা বলার ধরন মানুষকে ভাবিয়ে তুলেছিল। সম্ভবত সেই কোনো জাদুমন্ত্র পাঠ করছে। এবং তারা আরও ভীত হয়ে উঠল। তারপর কিছু সৈন্য তাকে তরবারি হাতে ঘিরে ফেলল। ড্যানবি আবিষ্কার করে যে এই তরবারিগুলি আসল, তাই সে জিনিস বানাতে শুরু করলো, কারণ তিনি এই কাজে একজন বিশেষজ্ঞ। তিনি বললেন যে, আমি জানি কেন আমি এখানে এসেছি, আমি এখানে বৃষ্টি আনতে পারি। এটা শুনে সকলেই তার সামনে মাথা নত করল। তিনি বললেন যে এই মন্ত্রটি 50 বার জপ করা ঠিক আছে, আর সেই যে বাজে কথাগুলো বলেছে সেগুলো 50 বার পুনরাবৃত্তি করো। পুনরাবৃত্তি করার পর যখনই তারা তাদের মাথা তুলল, ড্যানও সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। সেই দৌড়ে এমন এক জায়গায় পৌঁছে গেল যেখানে ধর্মীয় পোশাক চারদিকে ঝুলছে। সে তার পোশাক পরিবর্তন করে সবার সাথে চলে গেল। সেই গিয়ে একটা জায়গায় আরাম করে বসল। আমি সেখানকার লোকদের বুঝিয়ে বলছিলাম যে আমরা তুচ্ছ জিনিসের উপর নির্ভর করা বন্ধ করুন। যদি আমাদের রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হয়, আমরা যদি উন্নতি করতে চাই, তাহলে আমাদের বিজ্ঞান এবং গণিতে মনোযোগ দিতে হবে, আমাদের ওপরে কাজ করতে হবে। তারপর একজন পুরোহিত বললেন, ওসব বাজে কথা, এটা বিজ্ঞানের সাহায্য, আমরা কখনোই প্রকৃতি বুঝতে পারবো না। এবং বৃষ্টি না হওয়ার একটাই কারণ, হে ঈশ্বর, আমি রাজার উপর রেগে আছি। যদি আমি বৃষ্টি করতে চাই, তাহলে রাজাকে রানীর সাথে একটি বিশেষ আচার সম্পন্ন করতে হয়েছিল। ড্যানবি এই বৈঠকে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। সে ঘুমোচ্ছিল যখন সে লক্ষ্য করল যে তার ফোনটি তার কাছে নেই। তাই সে এটি খুঁজতে বেরিয়ে পড়ে। সে চলে গেল, কিন্তু রাজার বিশেষ সৈনিক সাইতো সে তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা সেখানে না আসা পর্যন্ত সে ভাবতে থাকে যে যদি বৃষ্টি হয় আমি বাড়ি ফিরে যাব, আমি পারবো। কিন্তু তারপর তার মনে পড়ল শেষ কথাটা, গত 3 বছর ধরে এখানে বৃষ্টি হয়নি। রাজা বললেন যে এই মেয়েটি আমাদের পাগল করে দিয়েছে, আমি এটা করার চেষ্টা করেছি, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা শুনে দানও রাজার কাছে তার জন্য অনুরোধ করলেন। সে তার জীবন ভিক্ষা করতে লাগলো। সে বলল যে আমি তো একজন ছাত্র স্যার, আমাকে একা থাকতে দিন। 2, আমি ভুল করে ভবিষ্যৎ থেকে এখানে এসেছি, আমি জানি না কিভাবে। মৃত্যুর মুখোমুখি ড্যানবির জীবন ঘুরতে শুরু করতে দেখে সে এখানে কিভাবে এলো। ড্যানবি 12th ক্লাসে একজন সাধারণ মেয়ে পড়াশোনা করছিল। মাত্র কয়েকদিন বাকি ছিল যখন সে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেবে। কিন্তু ড্যানবি গণিতে খুবই দুর্বল। যখনই সে গণিত পড়াশোনায় মনোযোগ দিত, সে যদি বসে থাকতো তাহলে সে ঘুমিয়ে পড়ত। তার গণিত শিক্ষক এই নিয়ে খুব বিরক্ত ছিল। একদিন গণিত শিক্ষক তাকে ক্লাসে দাঁড় করালেন এবং আমি প্রশ্নটি সমাধান করতে বলেছিলাম, কিন্তু প্রতিবার এইভাবেই এবারও সে প্রশ্নটির সমাধান করতে পারল না। শিক্ষক রেগে তাকে থামতে বললেন। সে সবার সামনে আমাকে অপমান করেছে। বাড়িতে পৌঁছানোর পর ড্যানবি একজন ভালো ছাত্রের মতো সে টিভিতেও গান গাইতো। সেইটা পড়লো এবং তার ফোনে গেম খেলতে শুরু করলো। তার মা সেখানে এসেছিল এবং সবার মায়ের মতো তাকে তিরস্কার করে সে বলল, তোমার গানগুলো মনে আছে, পড়াশোনাগুলো কি এভাবে মনে নেই? তাকে ঠিক তার বাবার পরেই নেওয়া হয়েছিল, প্রত্যাখ্যাত। আরও কিছু উপহাসের পরে ড্যানবির মা সিরিয়াল দেখতে বসেছিলেন। তার মায়ের সিরিয়াল দেখা একেবারেই তার এটা পছন্দ ছিল না। তাই সে ঘর থেকে বেরিয়ে তার ঘরে গেল। সে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ড্যানবির বন্ধুও তাকে বক্তৃতা দিয়ে বলল যে কলেজে এটাই তোমার শেষ সুযোগ ভর্তি পেতে। যদি তুমি এবারও ফেল করো, যদি তুমি যাও, তাহলে তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। পরের দিন সকালে ড্যানবি দেরিতে ঘুম থেকে উঠে পরীক্ষার হলের জন্য দৌড়াতে শুরু করলো। আজ ছিল মূল পরীক্ষা। তার মা তাকে উৎসাহিত করে বললেন, তুমি তোমার সেরাটা দাও, তুমি অবশ্যই দেখবে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ড্যানবি খুব চিন্তিত ছিল। সবচেয়ে চিন্তিত তাই তার গণিত ছিল। সে পরীক্ষা কেন্দ্রে গেল। আমি সেখানে পৌঁছানো পর্যন্ত বাসে পড়তে থাকলাম।
বাস যখন থামলো বাইরে বৃষ্টি শুরু হলো। তাড়াহুড়োয় আমি ছাতা আনতে ভুলে গিয়েছিলাম আর দ্রুত ভিজে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিল। সে পরীক্ষা কেন্দ্রের দিকে দৌড়াতে শুরু করলো। বাইরে হাত বাড়ানোর সাথে সাথে তার হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেল। সে গেল এবং পরীক্ষার জন্য পুরো প্রস্তুত ছিল। যেহেতু সে সেখানে ছিল না, তাই তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল। ব্যর্থতার ভয়ে সে সেখান থেকে পালিয়ে গেল। ড্যানবি বৃষ্টিতে বসে রইল। তারপর সে দেখল আমি সেই গর্তটি দেখেছি যেখান দিয়ে সে এখানে আসার জন্য লাফ দিয়েছিল। ড্যানবি রাজাকে প্রমাণ করতে বের হলো যে সে ভবিষ্যৎ থেকে ইতিহাস সম্পর্কে আমি জিনিসগুলো ব্যাখ্যা করতে শুরু করলো, কিন্তু হায়, এটা কাজ করলো না। তারপর কিছু ভেবেচিন্তে সে মিথ্যা বলল। আমি তাকে বললাম যে আমি গণিতে খুব ভালো। তারপর রাজা তার তরবারি নামিয়ে বললেন, প্রমাণ করো। রাজা ড্যানবিকে একটা সমস্যা সমাধান করার জন্য দেওয়া হয়েছিল। লেখাটা ভয়ঙ্কর ছিল, কিন্তু চিত্রগুলো দেখে রাজা বুঝতে পারলেন যে এটাই সঠিক উত্তর এবং সমাধানও চমৎকার ছিল। এটা দেখে রাজার মুখ খোলাই রয়ে গেল। রাজা বললেন যে আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিভাবানরাও এই সমস্যা সমাধান করেছেন। 1 মিনিটের মধ্যে এটা করতে তোমার 3 দিন সময় লাগবে। সে এটা ঢুকিয়ে দিল। তারপর সবাই ড্যানবিকে ডাকতে শুরু করলো যে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক বড় মাপের একজন প্রতিভাবান। যেখানে ড্যানবি আসার পর থেকে সে সেখানে পুরোপুরি অকেজো ছিল। কিন্তু এখন আমার বাকিরা সবাই 2য় শ্রেণীর গণিতে পড়ি। রাজা এবার ড্যানবির কাছে একটা প্রস্তাব দিলেন, যদি তুমি আমাদের লোককে গণিত শেখাও তাহলে বিনিময়ে আমি তোমাকে বাড়ি পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছি। আমি ঠিক বলছি। ড্যানবির একটি উপায় ছিল, অন্যথায় সে রাজি হয়ে গেল। তার প্রথম ছাত্র রাজা নিজেই তাকে বললেন, এখন থেকে তোমাকে এখানে ছেলে হিসাবে থাকতে হবে। এটা ঘটবেই, কারণ তুমি যখন খুশি এটা করতে পারো। তুমি এই যুগে এসেছো, মেয়েরা শিক্ষিকা নয়। ড্যানবি অবাক হয়ে জানতে পারল যে রাজা গণনাও আসে না। ড্যানবি রাজাকে বলল, প্রাথমিক বিষয়গুলি দিয়ে শিক্ষাদান শুরু হয়েছিল, নম্বর, তারপর যোগ বিয়োগ গুণ ইত্যাদি ইত্যাদি। কয়েকদিনের মধ্যেই রাজার গণিত পরীক্ষা হচ্ছিল। এটা ঘটতে চলেছে। আসলে রাজা অন্য দেশে একটি চিঠি লিখেছিল, একজন মানুষের সাথে বাজি ধরেছিল এবং সে প্রতিযোগিতাটি কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবার কথা ছিল। রাজা বললেন, যদি আমি হেরে যাই তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে, তুমি বুঝতে পারবে। এই কারণে বেচারা ড্যানও ভয় পাচ্ছিল। পূর্ণ নিষ্ঠার সাথে সে রাজাকে শিক্ষা দিচ্ছিল। সাইতো পিছনে বসে একটি সুন্দর সুর বাজাচ্ছিল। সে এটা খেলছিল যাতে রাজা তার পড়াশোনায় আরো ভালো করতে পারে, মনোযোগ দিতে পারে। রাজার শিখতে অনেক সময় লাগবে মনে হচ্ছিল। তাই বনবি রেগে রাজা তার কপালে থাপ্পড় মেরেছিল, যার জন্য সাইতো তৎক্ষণাৎ তার দিকে তরবারি তাক করল। কারণ রাজাকে তার সম্মতি ছাড়া এটা করতে হয়েছিল। স্পর্শ করা মহাপাপ ছিল, কিন্তু রাজা তাকে থেমে দিল। তারপর সে রানীকে কাছে আসতে দেখল, আর এটা দেখে রাজা সকল গণিত ছাত্রদের বরখাস্ত করল। সে কাগজপত্র লুকিয়ে রাখলো এবং এমন আচরণ করতে লাগলো যেন সে গান শিখছে। একদিন খাওয়ার সময় রাজা বুঝতে পারলেন যে ড্যানবি তার জন্য যথেষ্ট। এই দেরিতে দেখছে, তাই ড্যানবিকেও ডিনারে আমন্ত্রিত করলো। কিন্তু ড্যানবির খাবারটা পছন্দ হয়নি। যখন রাজা বললেন, এটা তো ভালো, এতে দোষটা কি, ড্যানবি তাকে রান্নাঘরে নিয়ে গেল এবং তার কাছে একটি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট আছে। রাজা আরো কিছুক্ষণ সেখানে শুয়েছিলেন। দেখতে ঝাল লাগছে, কিন্তু স্বাদ অসাধারণ। যখন ড্যানবি বলল, মরিচের স্বাদও খুব বেশি, যদি তুমি জল পান করতে পারো, রাজা অস্বীকার করে দিল আর সুপুপ্পা সব নুডলস পরিষ্কার করে দিল। পরের দিন সবাই রাজার চিৎকার শুনতে পাচ্ছিল, শব্দ শুনতে পাচ্ছিল। ড্যানবি শীঘ্রই রাজাকে নিয়ে তার সাথে কি হয়েছে দেখতে গেল। সে দেখতে পেল রাজার মুখে কিছু লেখা ছিল, যাতে তার উপরে থাকা কালো জাদু ভেঙে যায়। রাজার কান থেকে তাবিজটা বের করে ড্যানবি বলল, দেখুন স্যার, আপনার পেট খারাপ, খুব বেশি মশলাযুক্ত নুডলস খাওয়ার কারণে। আপনার পেট এসবের সাথে অভ্যস্ত নয়। কালো, কেউ কোনো জাদু করেনি, মশলার কারণে আমার পেটে একটু খারাপ লাগছে। রাজা জিজ্ঞাসা করলেন, পেট কি? এরপর ড্যানবি রাজাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বলল, এখানে একটি হৃৎপিণ্ড আছে, কিডনি ইত্যাদি ইত্যাদি। তিনি রাজাকেও দিয়েছিল। সে হৃৎপিণ্ডর স্পন্দন শুনতে চেষ্টা করল, কিন্তু রাজা বললেন সে কিছুই অনুভব করছে না। তাই ড্যানবি রাজাকে বলল, যদি তুমি কারো প্রেমে পড়ে যাও, তোমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করবে, সেদিন স্বস্তি বোধ করো। ড্যানবিতে সেই সময় মানুষের সংখ্যা অনেক বেশি, হিসাব অনুযায়ী তার অনেক জ্ঞান ছিল। রাজা খুব মুগ্ধ ছিলেন। এরপর রাজা বললেন, এখন থেকে তোমরা সবাই আমাদের পণ্ডিত। তুমি শুধু গণিতই নয়, বিজ্ঞান এবং কৃষিকাজ সম্পর্কেও বলবে। সেই রাতে রাজাকে একটি কমলালেবু খেতে দেওয়া হয়েছিল। এরপর ড্যানবি রাজাকে ধন্যবাদ জানালো এবং সে কিছুক্ষণের মধ্যেই সেটা খেয়ে ফেলল। এটা দেখে রাজা খুব অবাক হয়ে গেল। সে রেগে বলল, এই ফলটি তোমার জন্য, আমার এটা 3 দিনের মধ্যে খাওয়া উচিত ছিল। জানো, এই ফলটি এত মূল্যবান যে কোনো মূল্য নেই। তোমার যা জানা প্রয়োজন তোমাকে জানতে হবে। ড্যানবি উত্তর দিল যে এত নাটক তৈরি করার দরকার নেই, এটা শুধুমাত্র একটি কমলা লেবু ছিল, এতে বড় ব্যাপারটা কি? এইতে
কিছুক্ষণ পরে তারা দুজনেই প্রাসাদে বল খেলার জন্য গেল। সে রাজার সাথে খেলা শুরু করলো। আজ অনেক বছর পরে রাজা আবার এতক্ষণ পালিয়েছিলাম। আমরা একে অপরের সাথে এতক্ষণ সময় ছিলাম। সময়ের সাথে সাথে তারা দুজনই খুব কাছে হয়ে গেল। এমনকি রানীকেও এখন ড্যানবির সাথে মোকাবিলা করতে হচ্ছিল। ঈর্ষা শুরু হয়ে গেল। রাজা যখন তাকে রাজি করানোর চেষ্টা করছিলেন, তখন ক্লান্ত ড্যানবির হাত থেকে বলটি পড়ে গেল এবং সে অদ্ভুত আচরণ করছিল। সে ঘুম থেকে পড়ে গেল। ঘুম থেকে উঠে সে রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। সে এটা চাইতে শুরু করলো, কিন্তু রাজা বললেন যে এর কিছুই ঘটেনি, তোমার সব ভুলে যাওয়া উচিত। এরপর দুজনেই হাঁটতে বেরিয়ে গেল। রাজা তাকে বললেন, যদি তুমি এই অভিযানে অংশগ্রহণ করো তাহলে আমরা তোমাকে আমাদের আদালতে নিয়ে যাব। আমি এটি ভালো অবস্থায় রাখবো এবং উপহার হিসেবে রাখবো, কিন্তু সে একটি মূল্যবান গোড়াও দেবে। আমি বলেছিলাম আমি কিছু চাই না, আমি প্রথম বৃষ্টি হলেই বাড়ি ফিরে যাব। রাজা বললেন, ততক্ষণ পর্যন্ত আমাকে রাজা বলো না। বুঝুন, আমরা দুজনেই সমান, কিন্তু পরেরটা, সেই রাতে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ড্যানবিকে রাজার কাছে পাঠানো হয়েছিল, রসিকতার জন্য গ্রেপ্তার। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা ড্যানবিকে দড়ি দিয়ে ধরে নিয়ে যাচ্ছিল। তারা তাদের বেঁধে নির্যাতন শুরু করে। সবাই অনুভব করল ড্যানবি তখন ছেলে ছিল, কিন্তু তারপর রাজা সে সেখানে এসে তাকে উদ্ধার করল। সে বলল যে এই লোকটা একজন প্রতিভাবান, তোমরা সবাই বুঝতে পেরেছ? চেষ্টা করে দেখো, তার বুদ্ধি এর চেয়েও বেশি। এরপর একজন পুরোহিত বললেন যে যদি তাই হয়, আমি নিজে এটি পরীক্ষা করতে চাই। শোনো বন্ধুরা, তোমাদের 2 সপ্তাহ আছে। যদি 2 সপ্তাহের মধ্যে বৃষ্টি না হয় তাহলে আমরা তোমাকে মেরে ফেলব। কিন্তু ড্যানবি সে হাল ছাড়েনি এবং দিনরাত সব কিছু চেষ্টা করে গেছে। সে হিসাব করতে থাকলো, বাতাসের আর্দ্রতা হিসাব করল। এটা বলার মাধ্যমে সে ভবিষ্যৎবাণী করতে চেয়েছিল যে সর্বোপরি কখন বৃষ্টি হবে। সে দেখল আর্দ্রতা ঠিক আছে, শেষ, শীঘ্রই বৃষ্টি হবে এবং আরও কিছুক্ষণের মধ্যে। সেদিন পরে বৃষ্টি শুরু হলো। আমার হৃদয় জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেল। একই রকম একটি গর্ত দেখেছি যার মধ্যে দিয়ে সে এখানে এসেছিল। সে চাইলে চলে যেতে পারত, কিন্তু এখন সে রাজা ছাড়াই এখান থেকে চলে যেতে পারত। কাজ শেষ না হওয়া পর্যন্ত সে যেতে চাইছিল না। বৃষ্টির জল পরিমাপ এবং সংরক্ষণ। রাজা তখন মনে করলেন যে প্রথম বৃষ্টিতেই ড্যানবি চলে যাবে। দৌড়ে সে ড্যানবির বাড়িতে পৌঁছে গেল। সেখানে রাজা দেখলেন ড্যানবি এক জায়গায় দাঁড়িয়ে আছে। সে কাঁদছিল। রাজা তার কঠোর পরিশ্রম দেখে খুব খুশি হলেন। সে খুশি হলো। সে ড্যানবির হাত তার হৃদয়ে রাখল। আমি এটা লাগালাম যে এখন জোরে জোরে কাঁপছিল, যার স্পষ্ট অর্থ ছিল যে রাজা তার প্রেমে পড়ে গেছিলেন। অন্যদিকে প্রিস্ট সাইতোকে তার পাশে নিয়ে এলেন। সে ফোন করে বলল যে ফোনকারীকে মেরে ফেলো, পাকা ভবিষ্যৎ থেকে এসেছে। শীঘ্রই সাইতো সে রাজা এবং ড্যানবির কাছে গেল। প্রাসাদের কিছু লোক ড্যানবিসে চাইতো তাকে হত্যা করতে চায়। এরপর রাজা ড্যানবিকে জঙ্গলে পাঠালাম কিছু খুঁজে বের করার জন্য। সে কিছুক্ষণের জন্য আক্রমণকারীদের হাত থেকে পালাতে পারত। আমি পুরোহিত রাজাকে ব্যাখ্যা করছিলাম যে ছেলেটি তোমাকে যা শিখিয়েছে সবকিছু ভুলে যাও। আমাদের ঐতিহ্য মেনে চলতে হবে। আমি এটা চাই। আমি ওই লোকটার বাজে কথায় কান দিই না। কিন্তু রাজা তার কথা উপেক্ষা করলেন এবং ড্যানবির সন্ধানে রওনা হলেন। বনের ভেতরে আরও কিছু আক্রমণকারী সাইতো এবং ড্যানবিকে হত্যা করে। সাইতো দ্রুত ড্যানবিকে বলল, সে ঘোড়ায় চড়ে চলে গেল এবং নিজেই তাদের মুখোমুখি হতে গেল। ড্যানবি দৌড়াতে থাকলো এবং সে এমন এক জায়গায় থামলো যেখান থেকে সে সামনের পথ চিনত না। সে বুঝতে পারল না। তারপর তার মনে পড়ল রাজার কথা। রাজা একবার তাকে বলেছিলেন যে সূর্য সে যেদিকে যেতে চায় সেদিকেই চলে যায়। তাই সে সামনের দিকে তাকালো। সূর্যের আলোর দিকে তাকিয়ে রাজা ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছিলেন। সেই রাতে তারা দুজনেই একা বসেছিল। ওরা বসে তারার দিকে তাকিয়েছিল। তানবি বলল যে ভবিষ্যতে আমরা কম তারা দেখতে পাবো। কিন্তু রাজা তার মন পরিবর্তন করলেন, বলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি এমন একটি ভাষা তৈরি করতে চাই যা সবাই সহজেই পড়তে এবং লিখতে পারে। তবেই ড্যানবির কিছু মনে পড়ল। সে পকেট থেকে একটা টুকরো বের করল। ভবিষ্যতে কোরিয়ান মুদ্রায় রাজার ছবি মুদ্রিত হবে। সে বুঝতে পেরেছিল যে রাজার জীবনে খুব বিশেষ কিছু আছে, অনেক বড় কিছু করতে যাচ্ছে। আচ্ছা, পরের দিন যখন সে জেগে উঠল, কিছু লোক ড্যানবিকে কোণের মতো কোলে তুলে নিল। সেটা সাজাতে শুরু করলো। সে কিছুই বুঝতে পারল না তার কি হতে চলেছে। আসলে এটা রাজার মায়ের নির্দেশেই ঘটছিল। সে রাজা এবং ড্যানবিকে একসাথে দেখতে পেল এবং রাজা এবং রানী এবং আরও অনেকে সে মেয়েদের প্রাসাদে রাখতে পারে।
বলা হয়েছিল যে তাকে রাজার সাথে গুলুগুলুতে পাঠানো হচ্ছে, প্রস্তুত হচ্ছে এবং এখনই সে রাজার প্রথম প্রেমিকা হবে। ড্যানি এই কথা শুনে ভয়ে ওই পাগলদের কাছ থেকে পালিয়ে গেল। সে পালিয়ে গেল। একজন ভৃত্য রাজাকে বলল যে রাজাকে রেগে রেখে ড্যানও পালিয়ে গেল। আমি তাকে খুঁজতে শুরু করলাম। অবশেষে যখন আমি তাকে পেলাম, ড্যান যখন তাকে পেল, রাজা তার হাত ধরে ফেলল এবং সে তাকে টেনে তার শোবার ঘরে নিয়ে গেল। সে নিজেকে রক্ষা করতে শুরু করলো। তুমি বলেছিলে যে আমরা শুধু বন্ধু থাকবো। আমার বয়স মাত্র 19 বছর, আমার 12 বছর হয়ে গেছে। ঠিক আছে, আমাকে জোর করো না আমার সাথে। রাজা এই কথা শুনে বললেন, হ্যাঁ, তাহলে তুমি বড় হয়েছো। তুমি বড় হয়েছো, 3 বছর হয়ে গেছে। তুমি একজন প্রাপ্তবয়স্ক, তুমি শিশু নাও। আর যাই হোক, আমি তোমার উপর কিছু চাপিয়ে দেব না। এই সব আমার মা করছে, এতে আমার কোনো হাত নেই। কিন্তু এখন আমাদের এখানে একসাথে থাকতে হবে, বাকি সবাই দেখছে। পরের দিন সকালে ড্যানবি ঘরটি দেখছে। সে মিউজিশিয়ানের সাথে কথা বলতে শুরু করলো। তাকে জিজ্ঞাসা করলো সে কি এখনো ফিরে এসেছে, ভবিষ্যতে যেতে চান। ড্যানবির সে কোনো উত্তর দিল না। তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। সেই রাতেই সে দিন এবং মাস গুনতে শুরু করলো। তার নতুন সিস্টেম দেখেছিল যা তৈরিতে সে সাহায্য করেছিল। এটা সেই লোকদেরও সাহায্য করেছিল। দিন এবং মাস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। এরপর রাজা ড্যানবিতে এসে তাকে আমি তাকে দেখাতে নিয়ে গেছিলাম, আর রাজা বেশ কিছু নতুন জিনিস তৈরি করেছিলেন। সাধারণ মানুষের বোধগম্য বর্ণমালা তৈরি করা হয়েছিল। এটা তার জন্যও বেশ সহজ হবে। সে নয় চাইতো মাত্র কয়েকজন নির্বাচিত ব্যক্তি যেন শিক্ষিত থাকেন। তিনিও, ড্যানবি, যদি না তুমি থাকতে তাহলে আমি কখনোই এটা করতে পারতাম না। দুজনেই হলের মাঝখানে পৌঁছে গেলে রাজা এবং ড্যানবি একটি চেয়ারে বসেছিল এবং সে তার চুলে একটি রাজকীয় পিন পরেছিল। যদি রাজা এটা কোনো মেয়ের চুলে লাগায় তাহলে সেইটি অ্যাপ্লাই করতে পারে। তার রাজার সাথে বিয়ে হবে। রাজা ড্যানবিকে জিজ্ঞাসা করলেন যে সে কি পুরোপুরি, তুমি কি সারা জীবন আমার সাথে এখানে থাকবে? ড্যানবি চিৎকার করে বলল যে আমি চাইলেও এটা করতে পারবো না। আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রথম বৃষ্টি হলেই আমি বাড়ি চলে যাব। মা আমার জন্য অপেক্ষা করছে। সে কি করবে? আমি ছাড়া তুমি একা থাকবে? এরপর রাজা খুব স্নেহের সঙ্গে বললেন, তুমি একবার ফিরে যাও, কিন্তু বারবার ফিরে আসো। তোমার মাকে বলো, তাহলে আমরা দুজনেই একসাথে এখানে আসব। কিন্তু ড্যানবি আবার তাকে প্রত্যাখ্যান করল। রাজা খুব রেগে গেলেন। তিনি বললেন, ঠিকই বলেছ, ভবিষ্যৎ আজকের এই অবস্থা থেকে দারুণ হতো। এখানে সবাই নিরক্ষর, রোগ ছড়াচ্ছে, তোমার সেখানে থাকা উচিত। এই বলে রাজা এক ভগ্ন প্রেমিককে সান্ত্বনা দিলেন। ড্যানবি সে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ পিছন থেকে কেউ একজন ড্যানবির মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলো এবং পুরো ভবনটি আগুনে পড়ে ছাই হয়ে গেল। যখন রাজা কিছু একটা ভুল হয়েছে বুঝতে পারলেন, সে ড্যানবিকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকি দিল। পরের দিন সকালে রাজা পুরোহিতকে অভিযুক্ত করলেন, তুমি আগুন লাগিয়েছিলে, আর যেহেতু ড্যানবি আমাকে আক্রমণ করেছে, তাই না? কিন্তু প্রিস্ট সে বলল যে না, আমি কিছুই করিনি। কিন্তু তার হাতে তখনও ধোঁয়ার ছাইয়ের চিহ্ন ছিল। এই চিহ্নগুলো দেখিয়ে রাজা বললেন, তুমি তো ভুল কাজ করতেও জানো না, তুমি এটা কেন করছো? রাজা ড্যানবিকে বললেন, সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো, তুমি কি এই লোকটিকে দেখেছো? তুমি কি শব্দ শুনতে পেয়েছো? ড্যানবি মাথা নাড়ল। ড্যানবির ব্যাগের আসলে একটি বই ছিল। সে ছুরির হাত থেকে রক্ষা পেয়েছিল। রাজা এখন রেগে গেলেন। আমি পুরোহিতের কাছে গিয়েছিলাম, তুমি জানো যে এই সব কিছু আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তারপর তুমি এটাও কেন করলে? এই ব্যাপারে পুরোহিত বলেন যে যদি নতুন ভাষা ছড়িয়ে যায় তাহলে যুব সমাজ সে ভাবতে এবং বুঝতে শুরু করবে। আমি এটা ব্যবহার করব, সর্বত্র বিশৃঙ্খলা থাকবে। রাজা, তোমার পক্ষে শাসন করা কঠিন হবে। আমার মৃত্যুর ভয় নেই, আমার জীবন সিংহাসন রাজার উদ্দেশ্যে উৎসর্গিত। সে উত্তর দিল যে তুমি যত ইচ্ছা তাকে থামাতে পারো। দেখো, আমি মানুষকে পড়তে এবং লিখতে শেখাবি। আমি থাকবো, আমাদের জীবন ছোট। পরের আমরা এমন একটি পৃথিবীতে যাব যেখানে আমরা কখনো থাকবো না। সে কেন ভয় পাবে? কিন্তু পৃষ্ঠেতে কোনো প্রভাব পড়ল না। সে হাঁটু গেয়ে বসল। সে গিয়ে বলল, তুমি আমার মনে যে শাস্তি মনে করো, আমি তোমাকে শাস্তি দেব। আচ্ছা, কিছুক্ষণের জন্য মেঘ এসে আলো হয়ে গেল। বৃষ্টি শুরু হলো। ড্যানবি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তকে বিদায় জানালো। রাজা জিজ্ঞাসা করলো, আমি কি তোমার সাথে অনেক দূর যেতে পারি ড্যানবি? সে হ্যাঁ বলল এবং রাজা তাকে ঘোড়ায় বসিয়ে দিলেন। তাকে একটি হ্রদের তীরে নিয়ে গেল যেখান থেকে সে পারত বাড়ি ফিরতে। সে হ্রদে ঝাঁপ দিল এবং সে নিজেকে হতাশ করলো এবং কিছুক্ষণ পর সে আবার তার জগতে ফিরে এলো। সে লক্ষ্য করলো যে মাত্র কয়েক সেকেন্ড কেটে গেছে। সে যেখানে ছিল সে এখনও পরীক্ষা দিতে পারবে, এখনও সময় আছে। সে পরীক্ষার হলে দৌড়ে গেল। সে শিক্ষকের কাছে গেল। শিক্ষক তার জন্য অপেক্ষা করছিলেন। প্রবেশিকা পরীক্ষা সবে মাত্র শুরু হয়েছে। সে তার আসনে বসে পরীক্ষা দিতে শুরু করলো। সেদিন যখন সে বাড়ি ফিরেছিল, সে তার মাকে দেখতে পেল। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি বুঝতে পেরেছি, ডায়ানো সম্পূর্ণ বদলে গেছে। অনেক মাস কেটে গেল এবং একদিন যখন সে স্কুল থেকে বেরিয়ে আবার বৃষ্টি শুরু হলো, তখন কেউ একজন তার মাথার ওপর ছাতা রাখল। সে দেখতে পেল যে যে ব্যক্তি তার ওপর ছাতাটি রেখেছিল সে দেখতে হুবহু রাজার মতো। ছেলেটি বলল, তোমার ছাতা বাসে পড়ে গেছে। আমি গেলাম, সাবধান, এভাবে ভিজে যাবে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসছে।